বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি যে অ্যান্সার কি। হ্যাঁ, 1 তারিখে যেটা পরীক্ষা হয়েছিল সেটা সম্পর্কে পুরো ডিটেলস অ্যান্সার নিয়ে এসেছি। 100% একদম শিওর সঠিক অ্যান্সার রয়েছে। হ্যাঁ, আপনারা একটু দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর কোথাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর যদি কোনো ভুলও থেকে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন শুরু করি। প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? কত সবাই জানো? কত হবে না? অপশন বি এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। এখানে কিন্তু অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে? তার প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনাও করব। ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স বর্তমানে 18 বছর, পুরুষদের ক্ষেত্রে বয়স 21 বছর, এবং এই নিয়ম বিবাহ আইন 1974 এবং শিশু বিবাহ নিরোধ আইন দ্বারা নির্ধারিত হয়েছে, ঠিক আছে? নেক্সট যেই প্রশ্নটা আসছে দেখো, সেই প্রশ্ন 2 নম্বর প্রশ্ন ছিল এটা। 4.20 টাকার 5% কত? 4.20 টাকার 5% কিন্তু 21 পয়সা হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেন না? 4.20 টাকা মানে 5/100, 5% মানে 5/100 আর ইন্টু 4.20, সো দিস ইমপ্লাই 0.21 টাকা। তার মানে কত হচ্ছে না? 21 পয়সা। 0.21 টাকা মানে 0.21 টাকা। এর মানে কি? মানে 1 টাকা মানে সবাই জানো যে 1 টাকা মানে কত পয়সা? না 100 পয়সা। তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 0.21 টাকা তাহলে কত পয়সা হবে? না 100 দিয়ে গুণ করে দিতে হবে, 0.21 ইন্টু 100, তাহলে কত হচ্ছে না 21 পয়সা, ঠিক আছে? 21 পয়সা, বোঝা গেল? তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট মিনস 1 টাকা সমান 21 পয়সা, তাই 0.21 টাকা সমান হচ্ছে 21 পয়সা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন যেটা এসেছে 3 নম্বর, সেটা বলছে MGNR ইজিএ প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা, দ্যাট মিনস সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? এটা সবারই প্রায় ভুল হয়েছে, কিন্তু এটা সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে গ্রাম সভা। কেন দেখো না, MGNREGA এই কোশ্চিনটার মানে এই যে ফুল টার্মটার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চিতকরণ আইন। এর অধীনে কি হচ্ছে দেখো, সামাজিক নিরীক্ষার মূল দায়িত্ব কিন্তু গ্রাম সভার। গ্রাম সভা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিত্ব নিশ্চিত করে, ঠিক আছে? আর এটি স্বচ্ছতা এবং জনসহযোগিতার মাধ্যমে দুর্নীতি রোধে সাহায্য করে, বোঝা গেল? নেক্সট যে প্রশ্নটা দেখো, 3 নম্বর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ হচ্ছে ডি এর ভাই ছিল, আর ডি যে বি এর বাবা, আর বি আর সি কি না দুই বোন। তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক? তাহলে এ যদি ডি এর ভাই হয়, এ যদি ডি এর ভাই হয় তাহলে কি হবে না, এ আর এ হচ্ছে ডি এর ভাই, তাহলে ডি এর যদি ভাই হয় এ, তাহলে এ হচ্ছে নিশ্চয়ই মেল পার্সন, ঠিক আছে? ডি এর ভাই। এবার বলছে ডি হলো বি এর বাবা, তাহলে ডি কে না, ডি হচ্ছে যে বি এর বাবা, তাহলে এটা হচ্ছে ফাদার কার না বি এর বাবা, বি এর বাবা। আর বি আর সি কি না দুই বোন, তাহলে দুই বোন বি আর সি হচ্ছে যে দুই বোন, তার মানে সিও এর বাবাও কে না সি এর বাবাও ডি। তাহলে আমাকে চেয়েছে এ আর সি এর মধ্যে সম্পর্ক, তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক কে হবে? না কাকা ভাইজি সম্পর্ক, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সরি, এখানে মামা হবে না, কাকা ভাইজি সম্পর্ক, ঠিক আছে? কাকা ভাইজি, ওকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ওকে, কাকা ভাইজি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন দেখো, বলছে নিচের প্রদত্ত বিকল্পগুলি থেকে উন্মুক্ত প্রযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। এটা কিন্তু বেশিরভাগ সবাই কমেন্ট দেখলাম, অনেকের ইউটিউব চ্যানেল দেখলাম, সব ফর কেউ করেছে, কেউ হোয়াট করেছে, কেউ অফ করেছে, কেউ উইথ করেছে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা রাইট আনসার সেটা হচ্ছে যে অফ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট চাইল্ড ডাইড অফ হাই ফিভার। কেন দেখো, ইংরেজিতে ডাইড অফ ব্যবহার করা হয় রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুর ক্ষেত্রে, অন্যদিকে ডাই ফ্রম ব্যবহার করা হয় দুর্ঘটনা বা বাহ্যিক কারণের মৃত্যুর ক্ষেত্রে, ঠিক আছে? আর ডাই অ্যাট হচ্ছে যে বয়স বা স্থানের সাথে ব্যবহৃত হয়। আর ডাই ফর কোথায় ব্যবহৃত হয় না, কোনো কারণ বা উদ্দেশ্যের জন্য মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, বোঝা গেল? তাহলে ডায়েট অ্যাড এখানে হবে, ডায়েট অফ হবে, তাহলে এখানে কি হবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন যেটা বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? সবাই জানো এটা হবে জ্যাভলিং থ্রো। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
ভাল্লুক নিক্ষেপ নয়, মানে এটা বাংলা করা হয়েছে বলে এরকম হয়েছে। এটা হবে কি, জ্যাভলিং থ্রো। ঠিক আছে, তাহলে জ্যাভলিং নিক্ষেপ যেটা আছে অপশন, সেই সি এর অপশনটা এখানে কারেক্ট হবে। নীরজ চোপড়া টোকিওতে কি হয়েছিল দেখো, 2020 সালে অলিম্পিকে পুরুষের জ্যাভলিং নিক্ষেপ প্রতিযোগিতায় সোনার পদক জিতেছিল। তিনি প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতেছেন। বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলছে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম গভর্নর কে ছিলেন? লর্ড ওয়ারিং হেস্টিং ছিলেন, না লর্ড কর্নওয়ালিস ছিলেন, না লর্ড ডালহৌসি ছিলেন, না লর্ড কার্জন ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার। সবাই জানে এটা, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা 1793 সালে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তনে করেন। ঠিক আছে, এই প্রথার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের সাথে চিরস্থায়ী রাজস্ব বন্দোবস্ত করে এবং জমিদারদের রাজস্ব হার চিরস্থায়ীভাবে নির্ধারিত করা হয়। এটি ব্রিটিশ শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক সংস্কার ছিল। বোঝা গেছে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের এসেছিল সেটা হচ্ছে এনইপি থেকে এসেছিল। কি বলেছিল যে এনইপি তে পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? এটা খুবই কনফিউজিং কোয়েশ্চিন। হ্যাঁ, একটা অপশন কিন্তু এখানে বলেছে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম, না 5+3+3+4 কাঠামো, না সমগ্র শিক্ষা অভিযান, না ভাষাগত বৈচিত্র্য। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু কনফিউজিং কোয়েশ্চেন, আগে থেকে বলে দিচ্ছি। এখানে কিন্তু অপশন এ রাইট অ্যান্সার হবে আশা করছি, অপশন বিটাও হবে। কেন? অপশন বি যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু 4 বছর তো এর মধ্যেই আছে, তাহলে কেউ যদি অপশন বিও দেয় তাহলেও কিন্তু মানে কারেক্ট অ্যান্সার। কিন্তু সব থেকে বেস্ট আগার যদি বলি 100% বেস্ট কোনটা হবে, তাহলে কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেন? দেখো 4 বছরের স্নাতক পাঠ্যক্রম কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেনি। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর 4 বছরের স্নাতক পাঠ্যক্রম গ্রহণ করেনি। রাজ্য সরকার মনে করে যে বর্তমানে 3 বছর স্নাতক পাঠ্যক্রম পর্যাপ্ত এবং এটি পরিবর্তনের প্রয়োজন নেই। অন্যান্য প্রস্তাব যেমন 5+3+4 কাঠামো, সমগ্র শিক্ষা অভিযান এবং ভাষাগত বৈচিত্র্য রাজ্য সরকার গ্রহণ করেছে। মানে এই কাঠামোটা গ্রহণ করেনি। ঠিক আছে, এই কাঠামোটা গ্রহণ করেনি কেন? এই 4 বছরটাই তো এখানে রয়েছে স্নাতক। ঠিক আছে, তাই এই কাঠামোটাও কিন্তু গ্রহণ করেনি। তাহলে তোমরা এইখানে অফিসিয়াল অ্যান্সার কির জন্য ওয়েট করো। আমার মনে হচ্ছে এটা এ আর বি দুটোই অপশন দিতে পারে, তবে 100% যেটা কারেক্ট সেটা হচ্ছে যে অপশন এ। আচ্ছা, 9 নম্বর যে প্রশ্নটা দেখো কি বলছে। 9 নম্বর প্রশ্ন বলছে যে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। এখানে বেনেভোলেন্ট কথার অর্থ কি? সবাই এটা জানা উচিত। এটা বেনেভোলেন্ট কথার অর্থ কিন্তু দয়ালু। ঠিক আছে, শব্দের অর্থ হচ্ছে দয়ালু, করুণাময় বা উদার। এটি কারো প্রতি ভালোবাসা বা সহানুভূতি প্রকাশ করছে। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা বলছে 4+0.4+0.4+4.4 এটার মান কত হবে? জাস্ট একটা দশমিকের যোগ দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু 1-2 ছেলেরাও পারবে, দশমিকের জাস্ট যোগ। এটা কিন্তু অপশন কিছু বলার নেই, এটা অপশন হচ্ছে যে বি ইজ দ্য রাইট আনসার। 101.72 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, পরের প্রশ্নটা ছিল গড় অনুপাত। বলেছে যে 9 আর 16-র মধ্যে গড় অনুপাত কত? তাহলে অপশন বি মানে দ্যাট মিনস 12 হচ্ছে অ্যান্সার হবে। কেন? আমরা জানি গড় অনুপাত নির্ণয় করার জন্য কি করতে হয় না, যদি বলে এ আর বি এর মধ্যে গড় অনুপাত কি, তাহলে সূত্র হবে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। দ্যাট মিনস এখান থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পাবো। দ্যাটস মিনস এখানে বিটা যদি পাই, বিটা পাবো রুট আন্ডার অফ এসি। তাহলে এখানে যদি আমরা এ আর সি এর মধ্যে মান বসাই, তাহলে এ আর সি এর মধ্যে মান বসালে আমরা কি হবে দেখো না, রুট আন্ডার অফ 9 আর 16 মান করলাম। তাহলে রুট আন্ডার অফ 9 16 কত হচ্ছে না 144। তাহলে 144 মানে 12। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু 12। ঠিক আছে। আচ্ছা, পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেন? এটা অপশন কিন্তু এখানে বাংলার পরিযায়ী কিন্তু অ্যাকচুয়ালি নয়। ঠিক আছে, এটা কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্যাট মিনস সমশ্রী প্রকল্প। সমশ্রী প্রকল্পটা কিন্তু 2025 সালে চালু করেছিলেন মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য। ঠিক আছে, মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য কিন্তু সমশ্রী প্রকল্পটা চালু করেছিলেন। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট যে প্রশ্নটা দেখো
আমাদের পরের প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা জানো যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে, কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। একটা রাজ্য হচ্ছে গুজরাট, 2 হচ্ছে রাজস্থান, 3 হচ্ছে মধ্যপ্রদেশ, 4 হচ্ছে ছত্তিশগড়, 5 হচ্ছে ঝাড়খণ্ড, 6 হচ্ছে পশ্চিমবঙ্গ, 7 হচ্ছে ত্রিপুরা, 8 হচ্ছে মিজোরাম। এই এই 8টা রাজ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন একটা লাভের শতাংশ প্রশ্ন ছিল। বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত ছিল 5:16, 5:16। তাহলে লাভের শতাংশ কত হবে? লাভের শতাংশ বের করার জন্য খুবই ইজি। বলছে ক্রয় মূল্য কত, না ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বলেছে কত, না সিপি ছিল আর হচ্ছে যে এসপি ছিল, সেলিং প্রাইস ছিল কস্ট প্রাইস। তাহলে সিপি কত 5 আর এখানে 16, তাদের বলছে লাভ্যাংশের অনুপাত কত হবে, লাভের শতাংশটা কত হবে। তাহলে খুবই ইজি, আমরা ক্রয় মূল্য 5 আর হচ্ছে যে বিক্রয় মূল্য কত 16, তাহলে লাভ হচ্ছে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়। তাহলে 16 - 5 যদি আমি করি তাহলে কত পাচ্ছি, না 11। এবারে এই যে 11 ইউনিট আমাদের লাভ হয়েছে, আমরা জানি লাভের শতাংশ চেয়েছে মানে প্রফিট চেয়েছে। তাহলে প্রফিট আমরা কি পাই, না প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট আমরা কত পেয়েছি, না 11, আর সিপি আমাদের কত ছিল, কস্ট প্রাইস মানে আমাদের ক্রয় মূল্য 5 টাকা, ইন্টু 100। তো আমরা কত পাচ্ছি, না 220%। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে আমাদের এখানে কি হবে, অপশন ডিটা রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল, কোড সম্পর্কে প্রশ্ন ছিল। যেমন সচিনের কোড এটা ছিল, তাহলে কপিলের কোড কত হবে এটা চেয়েছে আমাদের। তাহলে সচিনের যদি কোড এটা থাকে তাহলে কপিলের কোড কত হবে। তাহলে অপশন ডি, এখানে কিন্তু অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখে নিবে তোমরা, অপশন ডি LBQJM, এই অপশনটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে যে নেক্সট কোশ্চেন কি ছিল দেখো, বলছে কোন পূর্ণ সংখ্যার মানের জন্য এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি হতে হবে, না এই যে সংখ্যাটার যে যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে সংখ্যাটার যদি আমি যোগ করি, দেখো সংখ্যাটা যদি আমি যোগ করি, বলছে 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, না অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এটা যদি যোগ করে তাই দেখা যাচ্ছে 27 হচ্ছে, যা 9 দ্বারা বিভাজ্য। তার বর্তমান যোগফল দেখো 23। আমরা যদি উত্তর 4 নেই তাহলে 27 হচ্ছে। আর বর্তমানে যদি আমি এই সবগুলোকে যোগ করি 5 + 6 + 7 + 2 + 3, তাহলে কত পাচ্ছি, না 23 পাচ্ছি। তাহলে 9 দ্বারা বিভাজ্য তো নয়, এটা 23 তো 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এর সাথে আর কত যোগ করতে হবে, না 4 যোগ করলে হবে, না 5 যোগ করলে হবে, না 6 যোগ করলে হবে, না 7 যোগ করলে হবে। অবশ্যই 4 যদি যোগ করি দেখো 27 হয়ে যাচ্ছে, সব থেকে কম সংখ্যা। তাহলে 27, এটা 9 দ্বারা অবশ্যই বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাটস মিন 4। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে একটা কোডিং সম্পর্কে কোশ্চিন ছিল। বলছে ম্যান যদি এটা হয় CQW যদি 4 5 6 হয় তাহলে ওমেন কত হবে। তাহলে ম্যানের ক্ষেত্রে দেখো এম ফর কি, না এম ম্যান হচ্ছে যে 123 বোঝাচ্ছে, তাহলে এম এর অবস্থান 1 আর এ এর অবস্থান 2 আর এন এর অবস্থান 3। সেরকম ওমেনের ক্ষেত্রে ওমেনের অবস্থান ওমেন সমান 4 5 6, মানে ওমেন আমাকে চেয়েছে। আর CQW মানে হচ্ছে যে 4 5 6, তাহলে সি এর অবস্থান 4, কিউ এর অবস্থান 5 আর ডাব্লিউ এর অবস্থান 6। তাহলে সেখান থেকে আমরা যদি পাই ডাব্লিউর অবস্থান তাহলে কত ছিল 6, তাহলে 6 বসিয়ে দিলাম ওমেনের ক্ষেত্রে। এইভাবে আমরা যদি পরপর বসাই তাহলে কি হচ্ছে, না 6 5 1 2 3। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, 6 5 1 2 3। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা দেখো ছিল তোমাদের, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি ব্যবস্থা বা অবস্থা জারি করতে পারেন। কত, না ধারা 360, অবশ্যই আর্টিকেল 360 নম্বর যে ধারাটি সেইটার সাহায্যে আমরা অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো কি বলছে দেখো, তাহলে অপশন এখানে সি রাইট অ্যান্সার। হ্যাঁ, আর বাকিগুলো বলছে ধারা 352 যেটা, সেটা হচ্ছে যুদ্ধ বা বহিরাগত আক্রমণের জরুরি অবস্থা। আর ধারা 356 যেটা দিয়েছিল সেটা হচ্ছে রাজ্যের সাংবিধানিকমূলক শাসনের ব্যর্থতা। আর যে ধারা 370 সেটা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য যেটা, ঠিক আছে সেটা দেওয়া ছিল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো,
দশমিক সংখ্যার একটা গুণ দিয়েছিল, বলছে দুটি দশমিক সংখ্যার গুণফল এটা, যদি একটি সংখ্যা 17.6 হয় তাহলে অন্যটি কত হবে, জাস্ট ডিভাইডেড করলেই হয়ে যাবে। তাহলে গুণফল আমরা জানি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি বের করতে হয় তাহলে গুণফল ডিভাইডেড বাই প্রথম সংখ্যা। আমরা জানি দ্বিতীয় সংখ্যাটা বের করতে চেয়েছে, তাহলে এটার সঙ্গে জাস্ট ভাগ করে দিলে কি হচ্ছে না 261.36 কে 17.6 দিয়ে ভাগ করে দাও। জাস্ট ভাগ করলে যে অপশনটা হবে সেটাই রাইট আনসার, তার মানে দ্যাট মিনস ডি অপশন এর মধ্যে রাইট আনসার। এখান থেকে ভাগ করলে পাবো 14.85। ঠিক আছে, 14.85। ওকে, নেক্সট যে কোশ্চিনটা দেখো ছিল সেটা হচ্ছে কি ছিল না সালোক সংশ্লেষ কোথায় ঘটিত হয়। সবাই জানো সালোক সংশ্লেষ আমাদের কোথায় ঘটিত হয় না গাছের ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ ঘটিত হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ ঘটে। আচ্ছা, বলছি নিচের কোন বানানটি সঠিক ছিল। তা কোন বানানটা, এটা হবে অপশন বি, দ্যাট মিনস ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট, এই বানানটা কিন্তু সঠিক ছিল। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলছে গুজ, হ্যাঁ এর বহুবচন কি, গুজের বহুবচন কিন্তু আমরা জানি গিজ হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, GEEAC, গিজ। ওকে, তারপরের কোশ্চেন ছিল হচ্ছে অ্যান ড্যাশ পারসন মেক্স এ ডিসিশন ওয়াইজলি। অবশ্যই অ্যান এডুকেটেড পারসন মেক্স এ ডিসিশন ওয়াইজলি। এডুকেটেড শিক্ষিত ব্যক্তি বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেয়, এর মানেটা কি, শিক্ষিত ব্যক্তি বুদ্ধিমত্তার সাথে কিন্তু সিদ্ধান্ত নেয়। ওকে, নেক্সট কোশ্চিন দেখো আমাদের, নেক্সট কোশ্চিন বলছে fill in the blank with appropriate following sentence with appropriate word from the given option। তাহলে and dash person makes decision wisely, এক্ষুনি করলাম, জাস্ট বি অপশন হয়ে যাবে এডুকেটেড পারসন। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা, এটিপির ফুল ফর্ম, এটিপির ফুল ফর্ম কি ছিল না এটিপির ফুল ফর্ম অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা ছিল দেখো, বলছি 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত হবে। কিন্তু এটা করতে হবে কোশ্চিনটা, তাহলে প্রথমে 15 ঘন্টা, হ্যাঁ আর 36 মিনিট যেটা আছে একে আগে প্রথমে মিনিটে কনভার্ট করো, আর 6 ঘন্টা, হ্যাঁ আর 16 মিনিট যেটা আছে এটাকেও মিনিটে কনভার্ট করো। তাহলে 15 ঘন্টা 36 মিনিটকে মিনিটে কনভার্ট করলে আমরা জানি 1 ঘন্টা সমান কত না 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিট হলে 15 × 60 দিয়ে গুণ করবো, প্লাস 36 মিনিট আরো যোগ করবো, তাহলে এ হয়ে যাচ্ছে 936 মিনিট। সেরকম 6 ঘন্টা 16 মিনিটকেও 6 × 60 দিয়ে গুণ করলে মিনিটে পাবো, প্লাস 16 মিনিট যোগ করবো, যোগ করলে পেয়ে যাচ্ছি দেখো 376 মিনিট। এই দুটোকে এবারে লসাগু করো, লসাগু করলে দেখো কত পাচ্ছি না 43,992 মিনিট। এবারে এটাকে জাস্ট ঘন্টায় প্রকাশ করে দাও, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কত পাবো না 733 ঘন্টা 12 মিনিট। ওকে, নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা বলছে ভাগশেষ ও বৃহত্তম ভাজক। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 135 আর 281-কে ভাগ করলে যথাক্রমে 5 আর 1 ভাগশেষ থাকবে। এটা অপশন ডি ইজ দ্য মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস 10 হবে অ্যান্সার। দেখে নাও কি করে হচ্ছে, 135কে আমি ডি দিয়ে ভাগ করব, ভাগশেষ 5 থাকতে হবে, তার মানে 135 থেকে আগে 5 বাদ দিলে 130 হচ্ছে। ঠিক আছে, আর এই যে 130 সেটা অবশ্যই ডি দিয়ে বিভাজ্য হবে, ইয়েস অর নো, বিভাজ্য হবে। সেম ভাবে 281-কেও যদি আমি ডি দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে বলে দিয়েছে 1 থাকবে, তাহলে 281 মাইনাস 1 করে দাও, 280 থাকবে, তার মানে এই যে 280 এটাও অবশ্যই ডি দিয়ে ভাজ্য হবে। এবারে 130 আর 280 দুটোই হচ্ছে যে কি হচ্ছে ডি দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে দুটোই যেহেতু ডি দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 130 আর 280 যদি আমি গসাগু করি সেটাই থাকবে সব থেকে বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো। তাহলে গসাগু করে দাও, জাস্ট গসাগু করলে কত পাবো না 10 পাবো। তাহলে 10 এমন একটা সংখ্যা যেটা 130 আর 280-কে ভাগ করা যাচ্ছে, আর এবং 135 আর 281-কে যদি আমি ভাগ করি 10 দিয়ে, তাহলে কত পাচ্ছি না ভাগশেষ আমরা কত পাচ্ছি, ভাগশেষ আমরা এখানে 5 পাচ্ছি। দেখো এখান থেকে ভাগশেষ আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি। সিমিলারলি আমি যদি 10 দিয়ে 281-কেও ভাগ করি, তাহলে এখানেও দেখো ভাগশেষ আমরা কত পাবো না 5ই পাবো, 1 পাবো, কারণ এখানে আমার হচ্ছে বলে দিয়েছে ভাগশেষ 1 পাবো। তাহলে দেখো এখানে ভাগশেষ 1 পাচ্ছি, এখানে 5 পেলাম, এখানে 1 পেলাম, তার মানে সংখ্যাটা ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস 10 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চিন ছিল গড় গণনা। বলছে এই সংখ্যাগুলোর গড় কত। তাহলে প্রথমে সংখ্যাগুলোকে কি করব না এই যে 8/3 আছে, এটাকে প্রথমে মিক্সড ফ্র্যাকশনটাকে আমি কি করলাম না ফ্র্যাকশনে পরিণত করলাম 35/4।
ঠিক আছে, 35/4। তাহলে এই যে সংখ্যাগুলো এখন এলো, এই সংখ্যাগুলো কি করছি দেখো, প্রথমে কি করলাম, সংখ্যাগুলো যোগ করলাম, তাহলে সংখ্যাগুলো যোগ করে দিলাম। যোগ করার পরে কত এলো যোগফল, না যোগফল এলো 20। ঠিক আছে, তাহলে সংখ্যা এবার কতগুলো ছিল দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা। আমরা জানি গড়, গড় সংখ্যার গড় কাকে বলে, না গড় হচ্ছে যে সংখ্যাগুলোর যোগফল, যোগফল যেটা হলো, আর মোট সংখ্যা কতগুলো ছিল সেটা দিয়ে ভাগ করতে হবে, এটাই আমরা জানি গড়। তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা 20 পেয়েছি, আর মোট সংখ্যা 5টা ছিল, 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 5×4 = 20। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্যাট মিনস বি মানে 4, যে উত্তরটি আমাদের এখানে হয়ে যাবে বি। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন বলছে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে এসেছে, বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে, কত সালে কত তারিখে। এটা সবাই করেছো, এটা 100% করেইছো সবাই, আমরা জানো 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, আমাদের সবাই জানো। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস কিন্তু এটি 1972 সালে স্টকহোম সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, গ্রুপ ডি এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে বৃহত্তম 5 অঙ্কের বর্গ সংখ্যা কোনটি। তাহলে এই যে এটা করার জন্য পদ্ধতি কিরকম রয়েছে, না বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা নির্ণয় করার জন্য বর্গ 5 অঙ্কের সংখ্যা কি করতে হবে, না আমরা জানি কি, না বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে, আমরা জানি বৃহত্তম পূর্ণ সংখ্যা 5 অঙ্কের কত, না 5টা নয়, এটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা। এটাকে যদি আমরা রুট করি তাহলে কিছু একটা সামথিং আসছে, যেটা 316 কত পাচ্ছি, না 316.23। ঠিক আছে, এইবারে এই 2 3টা বাদ দিয়ে যাবে, কারণ পূর্ণ সংখ্যা চেয়েছে, তাহলে 316 হচ্ছে। এবার 316 স্কোয়ার করে দাও, 316 স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি, না বর্গ সংখ্যা পাচ্ছি, পুরো একদম 5 অঙ্কের বর্গ সংখ্যা। তাহলে 316 স্কোয়ার মানে 316কে দুবার গুণ করো, 316কে দুবার গুণ করলে কত পাবো, 9 9 8 5 6। ঠিক আছে, এটা শর্টকাট নিয়ম। হ্যাঁ, তার থেকেও একটা বড় নিয়ম দেখো, শর্টকাট একটা কিরকম নিয়ম আছে দেখে নাও একবার, কি না 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমরা এটাকে জাস্ট রুট করব। রুট করার নিয়ম সবাই জানো, এই ডান দিক থেকে কি করতে হবে, না দুটো দুটো করে জোড়াই নিতে হবে। তাহলে দুটো দুটো করে জোড়াই নিলে এখানে একটা থাকছে। এইবারে এখান থেকে আমাকে কি নিতে হবে, না এর ঠিক বর্গটা নিতে হবে, এই যে 9 আছে 9 এর বর্গ এবং ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 2 2 নিলে 2 এর স্কোয়ার নিলে 4 পাচ্ছি, 3 এর স্কোয়ার নিলে 9 পাচ্ছি, তাহলে 3 এর স্কোয়ার তো পাচ্ছি, তাহলে 3 এর স্কোয়ার নিয়ে নিলাম, 3 দিয়ে খাচ্ছে, তাহলে 9। বাকি যে দুটো সংখ্যা নিলাম জোড়াই, সেই দুটো সংখ্যাই নিচে নেমে যাবে, কারণ এটা বিয়োগ করলে এখানে 0 পাচ্ছি, 0 লেখার কোনো দরকার নেই। তাহলে বাকি শুধু দুটো সংখ্যা নিচে গেল। এইবারে যে 3 খাওয়ালাম, তাহলে 3-এর জাস্ট ডবল করে দাও, 3কে 2 দিয়ে গুণ করো, তাহলে 6, এখানে 6 আসবে। এইবারে এখানে কত খাওয়ালে হ্যাঁ জাস্ট এস সমান হবে বা ভাগ মিলে যাবে, বা কি করতে হবে, না ছোট। তাহলে যদি আমি 1 খাওয়াই এবং এই 1 দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে 1 খাওয়ালে 1 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 61। তাহলে 61 এখানে লিখলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 8, আর এখান থেকে পাচ্ছি 3, আর আবার ডবল ডবল সংখ্যা দুটো নামিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমি কত নিলাম, 3 1 নিলাম, কত নিলাম, 3 আর 1। তারপরে 3 1 এর জাস্ট ডবল আবার আবার করব, 3 1 এর ডবল করলে দেখো কত হচ্ছে, দেখো 3 1 এর ডবল করলে আমরা কত পাবো, 2, আর এখানে 6। এইবারে আমাকে এখানে কত গুণ করতে হবে দেখো, যদি আমি এটা 6 দিয়ে খাওয়াই, তাহলে আবার 6 দিয়ে গুণ করি, 6 6 36 পাবো, 6 দুগুণে 12, 13 14 15, 6 6 36 37। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো 6 3 9 5 4 9, তারপর এখান থেকে কত পাচ্ছি, 7 1 8, 143 হচ্ছে কি পাচ্ছি, না ভাগশেষ পেয়ে যাচ্ছি, আর তো কিছু নেই। তাহলে এই যে 316 পাচ্ছি এখানে, তাহলে 143 কিন্তু আমরা ভাগশেষ পাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি না, এই যে 5 অঙ্কের সংখ্যাটা, তা ভাগ যাচ্ছে না তো, বর্গ হচ্ছে না, তাহলে এই যে 143 এক্সট্রা পাচ্ছি, এটাকে মাইনাস করে দাও। 143 যদি মাইনাস করে দেই, 5 থাকবে, 5 আছে, 3 6 3 9 5, আর এখানে কত পাচ্ছি 8, তারপরে 9 9। তাহলে অপশন বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, অপশন বি আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রশ্নটা ছিল দেখো, কোয়েশ্চেন নাম্বার 31, বলছে বার্ষিক 5.1-2% সরল সুদে 5,000 টাকার কত সময়ে কত হবে, 6,100 টাকা হবে। তাহলে মূলধন আমাদের কত ছিল, 5,000 টাকা। মোট যে সংখ্যাটার টাকাটা সেটা কত, না একদম সুদ সমেত টাকার যেটা সেটা কত, না 6,100 টাকা। আর সুদের হার কত ছিল, 5.1-2% মানে 11/2%। আমাকে চেয়েছে কি, না সময়।
তাহলে আমরা কি জানি, সরল সুদ এসআই সমান আমরা কি জানি না, আসল মাইনাস মূলধন। তাহলে আসল মাইনাস মূলধন, তাহলে আসলটা কত হচ্ছে, মোট টাকাটা যেটা বেরিয়েছে সেটা কত আছে না, মোট টাকা যেটা আছে 6100 মাইনাস 5000 করে দাও, মূলধন পেয়েছে, মূলধনটা ছিল, তাহলে কত না 1100 টাকা তাকে সুদ দিতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের সরল সুদ ছিল। তাহলে 1100 টাকার যে সুদ দিতে হয়েছে, তাহলে কত বছরে এটা 1100 টাকা সুদ হয়েছে সেটাই আমাকে বের করতে হবে। আমরা জানি এসআই সমান কি হয়, পি আর টি বাই 100 হয়। তাহলে আমার 1100 টাকা সমান পি, তাহলে আসলটা কত আমাদের পি ছিল 5000 টাকা। আচ্ছা, আর এর মান কত ছিল, 11 × 11/2, আর টি এর মানটা আমাকে জানতে হবে, ডিভাইডেড বাই কত ছিল 100। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে কত পাবো টি এর মান না 4 বছর, দ্যাট মিনস 4 ইয়ার্স। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কত পাবো না 4 বছর, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা ছিল 32 নম্বর, সেটা বলছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। এই কোশ্চেনটা কিন্তু খুবই কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, এটা সবাই দেখবে 5 হবে, অপশন 5 মেরে দিয়ে চলে আসবে, কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস 4 কিন্তু টোটাল অধিবর্ষ ইয়ার। এই এখানের মধ্যে দেখো 1891 থেকে 1800 বলেছে, এগুলো বছরগুলোর মধ্যে মানে এই বছরটা আর এই বছরটা বাদ দিয়ে মাঝের বছরগুলো নিতে হবে। তাহলে 1891 থেকে 1908 এর মধ্যে আমাদের কতগুলো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেগুলো দেখবো। দেখলাম 5টা 4 দ্বারা বিভাজ্য আছে। এর মধ্যে আমাকে 1900 যেটা, সেটা তো আমার কি হচ্ছে না, এই 1900 সালটা কিন্তু অধিবর্ষ সাল নয়, কারণ এটা 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটা একটা সেঞ্চুরি ইয়ার্স। 1900 যেটা সেটা 100 দিয়ে বিভাজ্য সেঞ্চুরি ইয়ার্স। আর এই সেঞ্চুরি ইয়ার্স এর জন্য আরেকটু নিয়ম আছে আলাদা, কি 100 দিয়েও বিভাজ্য হতে হবে, 400 দিয়েও বিভাজ্য হতে হবে, তবেই গিয়ে এই 1900 সালটা কি হবে না অধিবর্ষ হবে। কিন্তু এখানে 1900টা 100 দ্বারা বিভাজ্য হলেও 400 দ্বারা কিন্তু এটা বিভাজ্য নয়, তাই জন্য এই 1900টা হবে না। বাকি এই 4টে অধিবর্ষ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার। বোঝা গেল। নেক্সট যে কোশ্চিনটা আছে দেখো, নেক্সট কোশ্চিন বলছে পিওএসএইচ আইন 2013-তে কোন বিষয়টি নিয়ে কাজ করে। এটা সবাই জানো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস বিষয় নিয়ে কাজ করে। এটা কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার হয়ে যাবে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, ঠিক আছে। এই আইনটা কিন্তু 2013-তে এসেছিল। বোঝা গেল। নেক্সট যে কোশ্চিনটা ছিল দেখো, সকলের জন্য শিক্ষার অধিকার প্রথম কোশ্চিনে দিয়েছে প্রথম কোন আইনে স্বীকৃত হয়েছিল। এটা এক ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 45, দ্যাট মিনস অপশন বি আর্টিকেল 45 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা প্রথম স্বীকৃত পেয়েছিল। তারপরে পেয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-তে। বোঝা গেছে, এইটা কিন্তু অপশন এ হবে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি কোশ্চিন দেখো কি বলছে। নেক্সট কোশ্চিন বলছে সময় দূরত্বের একটা কোয়েশ্চেন ছিল, 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিমি দূরত্ব অতিক্রম করে হ্যাঁ করতে কত সময় নেবে। তাহলে এখানে কিন্তু 20 মিটার/সেকেন্ডে বেগে চলছে, 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় কিন্তু এখানে নিচ্ছে সেটা আমাদের, কত দূরত্ব সময় লাগবে এখানে করতে গেলে আমাদের কি করতে হবে না, প্রথমে এটা দেখো কিমিতে আছে আর উত্তর আছে ঘন্টাতে, মিটার/সেকেন্ডে রয়েছে, তাহলে 20 মিটার/সেকেন্ডকে আমাকে আগে কি করতে হবে না ঘন্টা পার কিমি/ঘন্টাতে প্রকাশ করতে হবে। তাহলে 18/5 দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে কত পাবো না 72 কিমি/আওয়ার্সে আমরা এটা চলছে। তাহলে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টাতে সে যাচ্ছে কিন্তু 72 কিলোমিটার। তাহলে 72 কিলোমিটার যাচ্ছে সে 1 ঘন্টাতে। তাহলে আমাকে চেয়েছে 360 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার যাবে সে কত ঘন্টাতে না, নিশ্চয়ই এটা বাড়বে, 1 কিলোমিটার যাচ্ছে তাহলে মানে 1/72 কিলোমিটার ঘন্টাতে যাবে 1 কিলোমিটার। আর হচ্ছে যে 360 কিলোমিটার যাবে তাহলে কত ঘন্টায় না 360 কত হবে না 72, তাহলে এখান থেকে আমরা পাবো 5। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস 5 ঘন্টায় সে কিন্তু পৌঁছবে, ঠিক আছে। নেক্সট যে কোশ্চিন আছে সেটা হচ্ছে সাহিত্য থেকে কোশ্চিন এসেছিল, শেষের কবিতা উপন্যাসের লেখককে জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে অপশন এ ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত বাংলা উপন্যাস, যা 1929 সালে প্রকাশিত হয়েছিল কিন্তু এটা, আর তার মধ্যে অন্যতম সেরা ফিকশন কাজ হিসেবে বিবেচিত হয়েছে, ঠিক আছে। এটা বোঝা গেল। নেক্সট যে কোশ্চিন দেখো, ধ্রুপদী নৃত্য নিয়ে কোশ্চিন এসেছিল। বলছে ভরতনাট্যম যে ধ্রুপদী নৃত্য শৈল
কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছিল, মানে ভরতনাট্যম কোন রাজ্যের নাচ মানে ডান্স, সেটা হচ্ছে কিন্তু অপশন ডি, তামিলনাড়ুতে। ভরতনাট্যম ভারতীয় ধ্রুপদী নৃত্যের একটি প্রধান ধারা যা তামিলনাড়ুতে উদ্ভূত হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম ধ্রুপদী এবং নৃত্য শৈলগুলির মধ্যে একটি কিন্তু, আর যার উৎপত্তি তামিলনাড়ুর প্রাচীন মন্দিরগুলোতে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চিনটা ছিল সেটা গতিবেগের সম্পর্কে কোশ্চিনটা ছিল। একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তাহলে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব, আর সেটা হয়ে যাবে কত, 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। তাহলে 5/18 দিয়ে জাস্ট গুণ করে দেবো, তাহলে 90 কিমি/ঘন্টা আছে, 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে 18×5 = 90 হয়ে গেল। তাহলে 25 মিটার পার সেকেন্ডে চলে আসবে অ্যান্সারটা। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে 99/100 × 99 এর মান কত হবে। তাহলে এখানে করতে হলে 99 × 99 প্রথমে গুণ করে দাও, দিয়ে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে না 98.01 হবে। ঠিক আছে, 98.01 হবে। এইবারে এইটাকে আমি যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 98 পূর্ণ 1/100। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে। নেক্সট যে কোশ্চিনটা দেখো, নেক্সট কোশ্চিন ছিল সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। অবশ্যই এখানে হবে অপশন সি, দ্যাট মিনস দা। সর্বোচ্চ মাত্রার আগে সবসময় দা প্রয়োজন হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে হবে সুরেশ ইজ দা, ঠিক আছে, টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, নেক্সট যে সম্পত্তির মূল্য নিয়ে কোশ্চিন এসেছিল, কি বলছে দেখো, যদি কোনো সম্পত্তি 7/15 মূল্য 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি সমগ্র সম্পত্তির মূল্য x টাকা। তাহলে প্রশ্নানুসারে 7/15 অংশ ইন্টু এক্স ইজ কত হবে, 4,340 টাকা। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা পেয়ে যাবো 9,300 টাকা। ঠিক আছে, 9,300 টাকা। তাহলে অপশন এখানে 9,300 টাকা কোথায় রয়েছে দেখো, না অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 9,300 টাকা এখানে হবে অপশন ডি। ওকে। নেক্সট যে কোশ্চেনটা দেখো ছিল অনুপাত নিয়ে। কি ছিল কোশ্চেনে, না প্রদত্ত ছিল P/Q এর মানটা ছিল কত, না P/Q এর মানটা যেটা ছিল সেটা 3/8 ছিল, আর Q/R এর মানটা কত ছিল, না 6/7 ছিল। তাহলে আমাকে চেয়েছে P/Q/R এর মান কত হবে। তাহলে আমি এক কাজ করি না, এই যে কিউ আছে আর এখানেও কিউ আছে, তাহলে কিউ যদি এখানে কমন আছে তাহলে এই দুটো মানকে আমাকে কি করতে হবে, সমান করতে হবে। সমান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 8 আর 6-এর যদি আমি লসাগু করি কত পাচ্ছি, না 8 আর 6-এর মধ্যে আমরা যদি লসাগু করি 24 পাবো। ঠিক আছে, 24 পাচ্ছি। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 24 হবে, 3 দিয়ে। এখানে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। আচ্ছা, নিচে যদি 3 দিয়ে গুণ করি উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করা মানে নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 9 পাচ্ছি, এখানে 24 পাচ্ছি, এখানেও 24 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 28 পাচ্ছি। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 9/24 × 28। তাহলে অপশন কত, 9/24 × 28 কোথায় আছে, অপশন ডি। তাহলে অপশন ডি আবার আমাদের হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি কোনটি, 6, 8, 64, 80, 216। অবশ্যই অপশন সি মানে যেটা আছে রয়েছে অপশন বি, দ্যাট মিনস 80 কিন্তু বেমানান। দেখো কারণ 8 হচ্ছে 2 এর কিউব, ঘন সংখ্যা একটি। ঠিক আছে, 64ও কিন্তু দেখো 4-এর কিউব হতে পারে বা 8-এর স্কোয়ার, ঘন বর্গ উভয়ই সংখ্যা। 216 কিন্তু 6-এর কিউব হয়, ঘন সংখ্যা। কিন্তু 80 কোনো ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে এটা একটা বেমানান। ঠিক আছে, তার মানে 80 এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট যে কোশ্চিনটা দেখো, নেক্সট কোশ্চিন সংবিধান নিয়ে কোশ্চিন এসেছে। বলছে সংবিধান নিয়ে যে কোশ্চিনটা ছিল, বলছে কি না কাকে হচ্ছে যে সংবিধানের কি হয়, না প্রধান স্থপতি এবং জনক হিসেবে জানা যায়। কাকে, না ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু প্রধান কি করছে না সংবিধানের প্রধান স্থপতি এবং জনক হিসেবে জানা যায়। আর মহাত্মা গান্ধী কিন্তু হবে না। ভারতের কি বলেছে দেখো, স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন কিন্তু সংবিধানের জনক নন। কিন্তু জওহরলাল নেহরু হবে না, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সংবিধানের জনক নয়। আর সর্দার প্যাটেলও নয়, একত্রীকরণের নেতা ছিলেন কিন্তু সংবিধানের জনক নয়। আমাদের কোশ্চিনটা কি ছিল, না ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয়। ঠিক আছে, মনে রাখবে তিনি ভারতের সংবিধানের প্রণয়নে প্রধান ভূমিকা পালন করেছিলেন, ড্রাফটিং কমিটির সভাপতিও ছিলেন। বোঝা গেছে।
নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন দেখো 45 নম্বর বলছে 9 এর বর্গমূল কত হবে। আমরা কি জানি 9 এর বর্গমূল, বর্গের বর্গমূল, তাহলে 9 এর প্রথমে বর্গ করো, তার মানে 9 এর বর্গ হচ্ছে 81, 81 বর্গমূল করলে 9 হবে অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চিন দেখো, বলছে একটি প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানে ইংলিশের কোশ্চিন ছিল, বলছে একটা কোশ্চিন এক্সক্লেমেটরি প্রশ্নবোধক যে বাক্যটা, সেই বাক্যটা কি দিয়ে শেষ হয় না প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়, এটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে। তারপরে কোশ্চিনটা কি ছিল দেখো, সরলীকরণ ছিল, যে 4 ভাজিত 8 ভাজিত 4 × 4, বডমাস রুল অ্যাপ্লাই করে দাও, প্রথমে ভাগের কাজ হবে, তাহলে 4/8 ইন্টু ভাজিটাকে ইন্টু করলাম, 1/4 করে দিলাম ইন্টু 4, জাস্ট গুণ করে দাও, 4×2 = 8, হ্যাঁ 2×2 = 4, 2 2, তার মানে এখান থেকে পাচ্ছি কত না 1/2 পাচ্ছি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনে যে অ্যান্সার হবে অপশন সি, দ্যাট মিনস 1/2 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা ছিল দেখো, নেক্সট কোশ্চেন ছিল বলছে একের একের 100 মানে 1 টু দি পাওয়ার 100 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 99, এখানে 1 টু দি পাওয়ার 100 মানে 1ই পাবো, এখানে মাইনাস পেয়ে যাবো 1, তার মানে কত হয়ে যাচ্ছে জিরো অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অ্যান্সার জিরো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্সার জিরো হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট একটা ভগ্নাংশের যোগ ছিল, বলছে এই ভগ্নাংশটির যোগ কত হবে। তাহলে আমরা কি জানি না, আমরা এটা যদি এমনি শর্টকাটে লিখি, আমরা জানি, আমরা যদি একটা শর্টকাট করি দেখো n × n+1 মানে আমরা এইভাবে লিখতে পারি 1/n মাইনাস 1/n−1। ঠিক আছে, আর সিমিলারলি 1/2 আমি তার মানে কি লিখতে পারি 1 - 1/2, হ্যাঁ 1/6 এইভাবে লিখতে পারি, 1/12 এইভাবে লিখতে পারি, সিমিলারলি 1/42 এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে দেখো প্রথমে ছিল 1/2, তাহলে 1/2 আমরা জাস্ট বসিয়ে দিলাম 1 - 1/2 করে, প্লাস 1/6 এইভাবে বসালাম, বসানোর পরে জাস্ট গুণ করলাম। দেখো এখানে -1/2 প্লাস 1/2 কাটবে, 1/3 প্লাস 1/3 কাটছে, -1/4 প্লাস 1/4, -1/5 প্লাস 1/5, -1/6 প্লাস 1/6, তাহলে পড়ে থাকছে কি না 1 এখান থেকে পড়ে থাকছে, এখান থেকে 1/7 পড়ে থাকছে, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম 6/7, তাহলে অপশন ডি ইজ দা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাটে করতে হবে, নাহলে অনেক বড় হয়ে যাবে। প্রথমে করতে হবে তোমাদের 2 6 12 এগুলো প্রত্যেকটা লসাগু করতে হবে, তারপরে করতে হবে, ওইভাবে করার দরকার নেই, এবং শর্টকাটে একদম সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এটা অপশন কিন্তু ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 50 নম্বর কোশ্চেন বলেছে 1:1/2:1/3 পূর্ণ সংখ্যার অনুপাত কত। এটা পূর্ণ সংখ্যা যদি অনুপাত আমি চাই, তাহলে কত হবে, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা একমাত্র পূর্ণ সংখ্যা করার জন্য কি করতে হবে, জাস্ট এই যে 2 আর 3 এই নিচে যে সংখ্যাগুলো তার কি করতে হবে এলসিএম নিয়ে নাও, তাহলে 2 3 এর এলসিএম 6 হবে, 6 দিয়ে সবকে গুণ করে দাও, তার প্রত্যেকটা রাশিকে যদি 6 দিয়ে গুণ করি প্রথমে একটা 6 পাবো, তারপর একটা 6/2 পাবো, তারপর একটা 6/3 পাবো, তাহলে এখান থেকে পাচ্ছি 6, আর এখান থেকে পাচ্ছি 2 3 এ 6 মানে 3, আর এখান থেকে পাচ্ছি 3 2 এ 6 মানে 2, মানে 6:3:2, তাহলে 6:3:2 মানে অপশন সি ইজ দা আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চিন ছিল গ্রিড পাজল কোশ্চিন একটা ছিল, বলছে এই গ্রিডে এইখানে কত হবে। তাহলে দেখো এটা কিন্তু খুবই একটা ট্রিকি কোশ্চিন ছিল, হ্যাঁ সঙ্গে সঙ্গে মাথায় কিন্তু আসবে না, কিন্তু খুবই ট্রিকি কোশ্চিন। কি ছিল দেখো, আমি এটা যদি প্রথম সারিতে দেখো 2 আর 4 আছে আর 6 ছিল, আর তারপরের সারিতে কি ছিল 3 6 আর 9 ছিল, তারপরের সারিতে দেখো 4 8 আর হচ্ছে যে কত ছিল না কত হবে সেটা আমার। আচ্ছা গ্রিডটা যেটা ছিল সেটা একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে, গ্রিডটা আমাদের ছিল প্রথমে কিন্তু 4, ঠিক আছে 2 ছিল না 4, তারপরে ছিল এখানে আমাদের 9, তারপরে এটা 6 ছিল। আচ্ছা এখানে ছিল আমাদের হচ্ছে যে 8, এখানে কিন্তু গ্রিডে ছিল 2, আর এখানে গ্রিডে ছিল আমাদের 4, আর এটাতে ছিল আমাদের 4, এটাতে ছিল 16। ঠিক আছে, তাহলে গ্রিড এইভাবে ছিল 4 9 6 8 2 4, আর এখানে ছিল 4 16, আর এখানে কত। তাহলে এই যে গ্রিডটা, এই গ্রিডটার ক্ষেত্রে আমরা দেখো প্রথমে যদি আমরা করি 4 এর স্কোয়ার, প্রথমে আমরা কি করছি দেখো না এই গ্রিডটা তৈরি করার জন্য খুবই সিম্পল একটা টেকনিক আছে আমাদের, সেই টেকনিকটা ইউজ করলে আমরা এখানে পেরে যাই। এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি 4 আর 9 এর, 4 9 যদি আমি গুণ করি কত পাচ্ছি বলতো 36, আর 36-এর বড় যদি স্কোয়ার রুট করি তাহলে 6 স্কোয়ার হবে, তাহলে 36-এর স্কোয়ার রুটটাই এখানে কিন্তু আমাদের অ্যান্সার 3 নম্বরে কলামটাতে দিয়েছে। সিমিলারলি এই দুটোর যদি আমরা গুণ করি 16 পাবো, 16 রুট করলে কত পাবো 4 পাবো, দেখো 4 এসছে। সিমিলারলি এই দুটোর গুণ করলে
16×4 = 64 পাচ্ছি, এর স্কোয়ার রুট করলে 8 পাবো, তাহলে এইখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস 8 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 8 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলেছে, একটা কম্পিউটারের কোশ্চেন এসেছিল, সিটিএল প্লাস সি এর শর্টকাট কি কি, কোনটা হয় না, সিটিএল প্লাস সি হচ্ছে কপি করার জন্য ব্যবহার করা হয়, কাট হচ্ছে যে সিটিএল প্লাস এক্স ব্যবহার করা হয়, আন্ডু হচ্ছে সিটিএল প্লাস জেড ব্যবহার করা হয়, কপির জন্য সিটিএল প্লাস সি, আর পেস্টের জন্য সিটিএল প্লাস ভি। ওকে, পেস্টের জন্য কিন্তু সিটিএল প্লাস ভি। তাহলে অপশন এখানে সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে এসেছিল, ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন জিনিসটি, তাহলে এখানে হবে অপশন এ, দ্যাট মিনস মিথাইল আইসোসায়ানাইড। অপশন এ ইজ দ্য রাইট আনসার, মিথাইল আইসোসায়ানাইড। এটা ঘটেছিল কত সালে, এটা কিন্তু গ্রুপ ডি এর জন্য আসতে পারে, 3 ডিসেম্বর 1900, হ্যাঁ 84, 3 ডিসেম্বর 1984 ভোপালের ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে গ্যাস মানে লিক করেছিল, আর সেই গ্যাসের নাম কি, মিথাইল আইসোসায়ানাইড, এমআইসি, মাইক বলেও চিহ্নিত করা হয়। অত্যন্ত বিষাক্ত গ্যাস যা কয়েক হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল আমাদের ভারতে। ওকে, নেক্সট দেখো, ব্যাকরণ থেকে একটা কোশ্চেন এসেছিল, কি বলেছে ইংলিশে, বলছে কমল টক্স ভেরি ফাস্ট। এখানে ফাস্ট যে কথাটি, সেটা কি কথা, অবজেক্টিভ না সাবজেক্ট না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, অবশ্যই এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস অ্যাডভার্ব হবে। সাবজেক্ট হচ্ছে কমল, ভার্ব হচ্ছে টক্স, আর মডিফায়ার হচ্ছে ভেরি ফাস্ট। ঠিক আছে, এবারে অ্যাডভার্ব কেন দেখো, না অ্যাডভার্ব আমরা জানি ক্রিয়া বিশেষণের ক্রিয়া অ্যাডভার্ব মানে, আর এটা বলছে বিশেষণ বা অন্য ক্রিয়া বিশেষণকে বর্ণনা করে। এখানে ফার্স্ট হচ্ছে যে ক্রিয়া, বর্ণনা স্টকসকে বর্ণনা তো করিত করছে, তাহলে স্টকসকে যদি বর্ণনা করছে, যে কমল কিভাবে কথা বলে, তাহলে কমল কিভাবে কথা বলে, না ফাস্ট, ভেরি ফাস্ট কথা বলে, তার মানে এখানে টক্সকে বর্ণনা করছে, ফাস্ট ভেরি ফাস্ট কথা বলে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ নয়, অ্যাডভার্ব। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট 55 নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে ডিভাইড শব্দের অর্থ, ডিভাইড শব্দের অনুরূপ অর্থ কোনটি, তাহলে ডিভাইড মানে হচ্ছে যে ভাগ করা। ঠিক আছে, ভাগ করা মানে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ সেপারেট করা, এটাও আলাদা করে ভাগ করা। ঠিক আছে, বোঝা গেল, জয়েন তো হবেই না, যুক্ত করা হচ্ছে, সেপারেট করা ইজ দ্য রাইট আনসার। ইউনিফাইড মানে একীভূত করা। ঠিক আছে, এটা বিপরীত অর্থ ডিভাইডের। আচ্ছা, মর্যাদাপূর্ণ, ডিগনিফাইড মানে মর্যাদাপূর্ণ, এটা হচ্ছে ডিভাইডের অর্থ সাথে মেলে না। ঠিক আছে, জয়েন মানে হচ্ছে যুক্ত করা, ডিভাইডের বিপরীত শব্দ, তাহলে অবশ্যই কি হবে না সেপারেটেড, দ্যাট ইজ বিভক্ত বা পৃথক করা, ডিভাইডের প্রতিশব্দ। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন বলছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 15 জন পুরুষ 8 দিনে কাজ করে মানে 120 একক কাজ হয়েছে, তাহলে দিন এবার চেয়েছে, দিন চেয়েছে মানে মোট কাজ ডিভাইডেড বাই মানুষ, তাহলে 12 জন কত, মোট কাজ ছিল 120, 12 জন মানুষ কত দিনে কাজ করবে, না 10 দিনে কাজ করবে সেটা, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 দিনে কাজ করছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে কে পরিচিত, সবাই জানো সুনীল গাভাস্কারকে লিটল মাস্টার বলা হয়। সুনীল গাভাস্কার তার ছোট্ট উচ্চতা এবং মহান খেলার জন্য লিটল মাস্টার বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 58 নম্বর প্রশ্ন বলছে ডাব্লিউ এর পূর্ণ রূপ কি, এটা সবাই জানি, অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে ইন্টারনেটের প্রধান সেবা কিন্তু। আচ্ছা 59 প্রশ্ন দেখো, পরবর্তী সংখ্যা নির্ণয় করো, পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলেছে, 3 আছে, তারপরে 1 যোগ করো 4 হয়ে গেছে, তারপরে 2 যোগ করো 6 হয়ে গেল, তারপরে 3 যোগ করো 9 হয়ে গেল, তারপরে মানে 4 যোগ করতে হবে, 4 যোগ করা মানে কত, 9 প্লাস 4, 9 4 কত, 13, না 13 না 14 হবে, অবশ্যই 13 হবে, 13, তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস 13 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা দেখো, তো লাস্ট কোশ্চেন আমাদের, কি বলেছে না মডার্নের বিপরীত, উপযুক্ত বিপরীত শব্দ চেয়েছে। মডার্ন মানে কি, মডার্ন মানে আমরা সবাই জানি কি, মডার্ন মানে হচ্ছে যে উন্নত মানের, তাহলে আমাকে চেয়েছে এর বিপরীত শব্দ, তার মানে এনসিয়েন্ট হবে, তারপর প্রাচীন, এনসিয়েন্ট হচ্ছে আমাদের প্রাচীন। ঠিক আছে, এনসিয়ান শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। ঠিক আছে, তার মানে এই প্রাচীন শব্দটা হয়ে যাচ্ছে তার বিপরীত শব্দ মডার্নের। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এইখানে আমরা 60 নম্বরের 60টা কোশ্চেনই আমরা আলোচনা করলাম, 100% হ্যাঁ সঠিক উত্তরের সাথে আলোচনা করেছি। তো আপনারা একবার মিলিয়ে নেবেন ঘুরে, আর যদি কে কত পেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তাহলে আমরা একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে আমরা বুঝতে পারবো যে কার কত র্যাঙ্ক হতে পারে। ঠিক আছে, তো এখানে খতম করছি, ধন্যবাদ সবাইকে।
ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। চলুন